শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্যে আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। কবিতার জন্যে আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। শুধু কবিতার জন্যে আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার। এ শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা নয়। আমরা যারা কবিতা নিয়ে দিন যাপন করি, এ আমাদের সকলের কথা। কবিতা নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তিয়াসার কবিতা আলাপ, এই দুই প্ল্যাটফর্মে শুরু হচ্ছে অনুষ্ঠান কবিতা যাপন। এই 2 ঘন্টা পথ চলায় আমি পাশে পেয়েছি 5 জন গুণী মানুষকে। এর মধ্যে একজন খুদে, অবশ্য খুদে বললে ভুল হবে, কারণ কবিতা আবৃত্তির সময়ে সে ভীষণ সিরিয়াস। একে একে সবার সঙ্গে পরিচয় করাবো। তো প্রথমেই সেই খুদে, সিরিয়াস এবং ক্লাস 3 আসছে অর্চা মাইতি রবীন্দ্রনাথের কবিতা নিয়ে। শুনুন। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি তুলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। কবিতা যার অন্তরে বাহিরে, তিনি আবৃত্তিকার রাহুল বিশ্বাস। তাঁর আরও 2টো পরিচয় আছে। তিনি ঋতুরঙ্গমের কর্ণধার এবং ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম মেকার। এবার তাঁর কণ্ঠে শুনব জীবনানন্দ দাশের কবিতা। আবৃত্তিকার রাহুল বিশ্বাস। কবি জীবনানন্দ দাশের কবিতা 8 বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তাই কাল রাতে। ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখামুখি মরকের ইঁদুরের মতো খাড় খুঁজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জাগিবার গার্হ বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই জুথোচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে হরিণের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন হরিণের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বথের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গার্হ সমাচার। জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের। তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমটে ঠেকা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোন খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হার হাফাতের গ্লানি বেদনার শীতে জীবন কোনদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি নারীর হৃদয় প্রেম, শিশু, গৃহ নয় সংখ্যানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালী রহে বেনু জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। কবিতার সঙ্গে তার বসত সেই মেয়েবেলা থেকে। তাঁকে বাদ দিয়ে আমার আবৃত্তি সফর সম্ভব নয়। তিনি একাধারে শিক্ষক এবং সফল আবৃত্তি শিল্পী। এবার শাশ্বতী গুহ রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ।
আমি ভিক্ষে করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কবিতা এই কথাটা থেকে তাঁকে আলাদা করে ভাবা যায় না। তার সৃষ্টির মধ্যে লুকিয়ে রয়েছে অভিনবত্ব, এখানেই তাঁর জয়। তিনি শিক্ষক এবং কবি। এবার আসছেন বেবি বালা। নমস্কার, আমার নাম বেবি বালা। প্রথমেই তিয়াশার জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা, আর ওর জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে ও আমন্ত্রণ জানিয়েছে। আমার এই লেখা কবিতা আমি বলবো। আমার প্রথম কবিতার নাম বেড়া। আমার মনের কোনো পাসপোর্ট লাগে না, কাঁটা তারেরও ভয় নেই কোনো। ইচ্ছে রোদ্দুর এপার ওপার ভাসিয়ে সোনাডাঙ্গার মাঠ পেরিয়ে বসন্তের বিল পেরিয়ে চলে যায় এধার থেকে ওধারে। কচি ধানের গাছে দোলা লাগে, এপাশের হাওয়া ওপাশেতে যায় ছুটে। সারাটা দিন খেলা আর খেলা। এবাড়ির আমবন ওপারের বাঁশবন সবাই একসাথে মাথা নাড়ে। আমার কোনো ভয় ভীতি আর কাজ করে না, ভুলেই গেছি তখন আমি এপার ওপার বেড়া। বাদল মেঘের সাথে স্বপ্ন হয়ে ঝরে পড়ি সবুজ মাঠের পরে। চাতক পাখির তৃষ্ণার জল তপ্ত খরার শেষে রহিম চাচা, শুকুর আলী, নুরুল সবার সাথে মিঠুন স্বপন সবাই মিলে আড্ডা জমায় রাতে। বটের তলায় বসে গল্প শুনি সেই প্রাচীনকালে কেমন করে স্বাধীনতা এলো দেশে। গল্প হয় দেশভাগের, বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। ভাই সব জাগো, এমন ভুল আর করো না যেন। আমার মন অবিভক্ত ভারতবর্ষে বসে থাকে, ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে বীর শহীদের। আমার দেশ মায়ের পায়ের ওপর। কবিতা মানে পদক্ষেপের ঝড়ো তুফান। তিনি সেই শিল্পী যিনি কবিতাকে মর্মে গ্রহণ করেছেন,
তৈরি করেছেন এমন এক শৈল্পিক যাত্রাপথের যেখানে বিচরণ করেছেন, সফর করেছেন বহু কণ্ঠশিল্পী। তিনি একাধারে সংগঠক এবং সফল আবৃত্তিকার। তিনি কথামঞ্জরি গড়িয়ার কর্ণধার এবং আবৃত্তি শিল্পী। এবার সায়ন্তনী বসু, শুনুন। নমস্কার। কবি শামসুর রহমানের কবিতা তোমার জন্মদিনের তীরে। যেদিন তুমি জন্ম নিলে এক মধ্যবিত্ত ঘরে, সেদিন বাংলার সবচেয়ে সুকান্ত মোরক ডেকে এনেছিল সর্বাধিক প্রসন্ন প্রত্যুষ। সেদিন গাছের পাতাদের ভিড়ে ধ্বনিত হয়েছিল অরফিউসের বংশীধ্বনি। রং বেরঙের ফুলগুলো এরকম হেসে উঠেছিল যা আগে কেউ দেখেনি। সেদিন রোদ অনিন্দ আবির হয়ে ঝরেছিল শহরে, আর একজন জলজলে তরুণ কবি তার সবচেয়ে সেরা কবিতাটি রচনা করেছিল। সেই কবিতা সে তোমাকেই উৎসর্গ করেছিল, তোমার অস্তিত্ব বিষয়ে কিছু না জেনে। আজ তুমি আর অস্তিত্বহীন নও সেই কবির কাছে, যে এখন বয়সের মার খেতে খেতে এখন অবসন্ন, যার সত্তায় সময়ের অজস্র নখর চিহ্ন। সে তোমার পরিচয় জানে, সে মালা পরায় তোমার গলায়। জানি কখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে। এখন তো তার তোমাকে অনেক কিছুই জানা, প্রায় মুখস্থ। আজ সেই কবি যখন তোমার দিকে তাকিয়ে থাকে, তখন সে তোমার ফ্রক পরা শৈশব, প্রথম শাড়ি পরা কৈশোরকে দেখে। দেখে যৌবনের সমুদ্র থেকে প্রফুল্ল নগ্নতায় জলবিন্দু, এবং ফেনা নিয়ে উঠে আসছিলে আফ্রোদিতির মতো। এখন সে যখন তোমাকে বুকে জড়িয়ে ধরে নিবিড় ভালোবাসায়, তখন তার আলিঙ্গনে বাঁধা পড়ে তোমার শৈশব, কৈশোর আর থর থর প্রথম যৌবন। সেভাবে তার আগে কেউ তোমাকে প্রকৃত চুম্বন করেনি। আজ তোমার জন্মদিন ফিরে এসেছে আরো একবার নিভৃতে, বিকশিত গোলাপের ঘ্রাণ হয়ে, দোয়েলের গান হয়ে, জ্যোৎস্না স্নাত নদীর ঢেউয়ের নাও হয়ে। এসেই বাসন্তী ভরে কবিকে জড়িয়ে ধরল দুহাতে, বুকে তুলে নিল তার কবিতার খাতা। উদ্ভিন্ন আবেগে মুখ চুম্বন করল তার বহু কালের লেখনীর। তারপর কি মনে হলো তোমার জন্মদিন বলল কবিকে, তোমার এই কবিতার খাতাটা দেবে আমাকে? দুই মলাটির অন্তর্গত এই পাতাগুলি সুখে আমায় রাখবে। কবি মৃদু হেসে অক্ষরবৃত্তকে ঈষৎ পাল্টিয়ে উচ্চারণ করে, এই খাতার আরশি নগরেই বসত করো তুমি। তোমার অবয়বের সৌন্দর্য, তোমার মনের বিভূতি ধারণ করেছে এই পৃষ্ঠা সমুদয় তোমার জন্ম লগ্ন থেকেই। তোমার জন্মদিন জলকন্যা হয়ে সাঁতরাতে থাকে কবির মানুষ সরোবরে। উচ্ছিত জলকণা সমূহ রূপান্তরিত কবিতার পংক্তিমালায়। সত্যি বলতে কি, এই খাতা তোমাকেই অর্পণ করেছি। কবি বলে উদ্দীপ্ত স্বরে, এর উপর অধিকার তোমার চেয়ে বেশি আর কার? তোমার জন্মদিন তাকে এত সঙ্গ দিচ্ছে ভেবে কবি বিস্ময়ের মধ্যপথে থেমে দেখল তোমার জন্মদিন এক ঝাঁক প্রজাপতি নিয়ে মেতে আছে খেলায়। কয়েকটি পায়রা আর বনু দোয়েল ঘিরে ধরেছে ওকে আদরের প্রত্যাশায়। তোমার জন্মদিনকে কবি খুব কাছে টেনে নিয়ে জানায় অভিবাদন। তুমি, হে সুপ্রিয়ার জন্মদিন। কবির কণ্ঠস্বর স্তব্ধতাকে বাংময় করে, বারবার ফিরে আসবে। আমি যখন সবকিছু ছেড়ে ছুঁড়ে বিদায় নেব, তখনও তোমার সত্তার আলোচ্ছটায় উদ্ভাসিত হবে গাছের পত্রালি।
তোমার দৃষ্টির স্পর্শে জেগে উঠবে শূন্য নিদ্রিত পথ। তুমি প্রতিবার এসে দাঁড়াবে এক চিলতে বারান্দায়, হাত রাখবে সেই জানালার গ্রিলে যেখানে একজন দৃষ্টি কাতর কবি খুব কষ্ট করে দেখতে চাইতো শহুরে কৃপণ নৈসর্গিক শোভা। তোমার জন্মদিনের তীরে বয়সী কবি বাঁধল তার ভাঙা নৌকো। তোমার জন্মদিন চতুর্দিকে আনন্দের রেণু ছড়াতে ছড়াতে তার রাঙা চরণ রাখলো সেই নাই। আয়ত দুটি চোখ মেলে বলল, ও রঙিলা নাওয়ের মাঝি, ভাষাও তোমার নাও অকুল দরিয়ায়। একবারও ভেবে দেখল না আকাশময় ঘোর আন্ধার নেমে আসতে পারে, তলিয়ে যেতে পারে ভগ্ন তরী। অনুপ্রাণিত নাইয়া তোমার জন্মদিনের অপরূপ সৌন্দর্যে লীন হয়ে অকুঠ দুহাতে বাইতে লাগলো বৈঠা। কখন যে ওরা পৌঁছে গেল অভিনব সুবর্ণ রেখার তীরে, আসমানে গোধূলি ছড়িয়ে পড়ার আগে বুঝতেই পারল না। তোমার জন্মদিন আর সেই সাদা চুলের নাইয়া পারুল বিছানো মাটিতে নেমে পুঁতে দিল একটি নিশান। উত্তাম হাওয়ায় পথ উঠতে শুরু করে পতাকা, যাতে নক্ষত্রের হরফে লেখা ভালোবাসা চিরঞ্জীব। তার কবিতার মধ্যে লুকিয়ে আছে অভিনবত্ব। তাই আবারও শুনব তাঁর কবিতা। আসছেন বিবি বালা, শুনুন। আমার দ্বিতীয় কবিতার নাম ভোরের অপেক্ষায়। খোলা আকাশের নিচে তার ঘর, বিশ্ব নিখিল তার বসে, দুঃখ কষ্ট দারিদ্রকে করেছে জয়। উলঙ্গ ছেলের কাছে মানে হার, শীত গ্রীষ্ম বর্ষা, হিমেল হাওয়ার সাথে যুদ্ধ করে রাস্তায় ছুটে ছুটে। বোতাম ছেঁড়া জামাটা উড়ে উড়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাকে। আকাশে হেসে ওঠে রোদ, তার কাছে হার মানে শীত। সরু সরু কাঠি ফাটা গা, ফাটা ঠোঁট কিছুই পরোয়া করে না। কুয়াশার ভোরে সন্ধ্যার শীতে আগুন জেলে হাত পা সেঁকে। বর্ষায় ভাসে রাস্তা, ঘর, গৃহস্থালী, ভাসে আস্তানাগুলি, খেলা করে জলে, সাঁতার কাটে। অফুরান আনন্দের সাথে রাস্তার মোড়ে জলে বাতি, এরই ফাঁকে তার জীবনের বর্ণ পরিচয় ঘটে। দুলে দুলে পড়ে আর ভাবে, এমন নিকষ কালো রাত ভোর হবে কবে। কবিতা মানে যেমন দৃপ্ত শপথ, তেমনি কবিতা মানে হুঁকোমুখো হ্যাংলা, কিংবা কবিতা মানে আয় খেপা মন গুছিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা ধিন ধিন। এবার সুকুমার রায়ের কবিতা নিয়ে আসছে সেই সিরিয়াস মেয়েটা, অর্চা মাইতি। সৎপাত্র, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামলো শেষে। বিষয় আসন গরিব বেজায়, কষ্টে শেষটা দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়া। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠরে তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগী, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলা হিড়িপ
গ্রামের কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছিল। ওই যে বললাম, কবিতার সঙ্গে তার দিন যাপন, সে কথা যে নেহাতি ভুল বলিনি। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, তাই আবারও শুনতে হবে তাঁর আবৃত্তি। শান্তনী বসু। নমস্কার। কবি নাজমুল হেলালের সুমহান শব্দ। আমরা একটা শব্দকে খুব কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। আমাদের সুখের ভেতর, আমাদের দুঃখের ভেতর, আমাদের বুকের ভেতর থেকে থেকেই আপাত মস্তক আমাদের আন্দোলিত করে তোলে যখন তখন। আমরা এরকম একটা অনন্য শুভ্র শব্দকে কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। এই শব্দটাকে মাটির ভেতর ভেতর চেপে রাখলে গাছ হয়ে বেরিয়ে শাশ্বত সূর্যমুখী ফুল ফোটায়। রত্নাকরের অতল গভীরে ফেলে দিলে ডুবুরির হয়ে ওঠে প্রথম আকর্ষণ। এরকম একটা শব্দকে অন্তহীন নীলাভ আকাশে ছুঁড়ে দিলে আকাশ পারে না বিধ্বংস করতে কখনো। আমরা এরকম একটা লালায়িত শব্দকে কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। অতন্ত্র প্রহরীর মতো আদি সৃষ্টির অন্তরালে এই শব্দটা কাজ করে যায়। অন্যরকম বেঁচে থাকার অকৃত্রিম মোহের মূলে এই শব্দটা, অন্যরকম কণ্ঠস্বরের মূলে এই শব্দটা, অন্যরকম দৃষ্টির মূলে এই শব্দটা, অন্যরকম ভাবনার বেদি মূলে এই অন্যরকম শব্দটা। মানুষের নিঃশব্দ অহংকার। এরকম অন্যরকম একটা শব্দকেই আমরা কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। এরকম একটা অপূর্ব শব্দের শাশ্বত সুঘ্রাণে আমরা অন্যরকম এক প্রাণী। এর জন্ম হয় জন্মগত অম্লান ভালোবাসার প্রস্ফুটিত ফুলে। এরকম একটা সুমহান শব্দ ওই নীলাভ আকাশে ছুড়ে দিলে আকাশ পারে না বিধ্বংস করতে কখনো। এরকম অন্যরকম একটা শব্দকেই আমরা কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। এর দূরত্ব যেমন ফুল থেকে ঘ্রাণে, দেহ থেকে প্রাণীর, মন থেকে মাধুরী। এরকম একটা গর্বিত শব্দকে আমরা কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি। এরকম একটা শব্দেই, শুধুমাত্র একটা শব্দেই, সশব্দের পঙ্কিল পদচারণায় সফল প্রতিবাদের পাথর ছোঁড়ে জ্বলন্ত ভিসুভিয়াস, ফুজিয়ামা কিংবা তেজময় সূর্যের মতো ক্ষুদ্র উত্তাপ নিয়ে এই ভয়ঙ্কর সুন্দর শব্দটির আবির্ভাব নয়। যেন সফল সংযমের বাঁধনে বাঁধা সীমাহীন উত্তাপ। অক্ষয় অমরের জাত ভাই, এই সাথের শব্দটা আমাদের। ত্যাগী রক্তের গোলাপ ফুটিয়ে চিরায়ত বঞ্চনার চাদর ছিঁড়ে ছিঁড়ে এরকম একটা শাশ্বত সুন্দর শব্দকে খুব কাছাকাছি টেনে এনেছি, খুবই কাছাকাছি। অনির্বাণ দীপ্তিমান এরকম একটা শব্দ ত্যাগে কষ্টহীন করে তোলে, ত্যাগে কষ্টহীন করে তোলে, কষ্টহীন করে তোলে। এরকম একটা অতি জরুরি অনিন্দ শব্দের নাম স্বাধীনতা, আমাদের প্রাণের স্বাধীনতা। আপনারা এর মধ্যেই প্রমাণ পেয়েছেন, রাহুলের প্রেজেন্টেশন মানে শুধু মুগ্ধতা নয়, রয়েছে অভিনবত্ব। এই অভিনবত্বই ওকে সাফল্য এনে দিয়েছে। তাই আবারও শুনতে হবে রাহুলের আবৃত্তি। শুনুন। নমস্কার। পনেন্দু পত্রের একটি কবিতা, সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো।
পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। একটা ভাইরাসের কারণে আমরা আদেও ভালো আছি কিনা এই কথাটা বলতে হচ্ছে অনেকক্ষণ মাথা চুলকি অনেক ভেবে, তারপর তাও সবসময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই শেষ বেলায় ভালো থাকার সুর বেঁধে দিতে শাশ্বতী নিয়ে আসছে ভালো থেকো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি। ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল। ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। হুমায়ুন আজাদ। দেখতে দেখতে কবিতার সঙ্গে প্রায় 2 ঘন্টা যাপিত হলো। তাই শেষ বেলার রেস্ট নিয়ে যাওয়ার আগে কবি শামসুর রহমানকে ধার করে বলি, কেবল কয়েক ছত্র কবিতার জন্যে এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে আমি নত জানু থাকবো কতকাল, বলো কতকাল। নমস্কার, ভালো থাকবেন।